তোমার কি টিকিট কিনবো, হাফ না ফুল? একটু মুশকিল আছে দেখছি। আমি তো হাফ টিকিটেই যাই। 12 বছর পুড়ে গেলে পুরো ভাড়া দিতে হয়। আজ তোমার ঠিক 12 বছর পূর্ণ হবে। তবে হিসাব করে দেখলে ঠিক 12 বছর পড়তে এখনও তোমার 4 ঘন্টা 35 মিনিট 13 সেকেন্ড বাকি। তারপর থেকেই তোমার ফুল টিকিটের বয়স হবে। তা কেন? আমাদের পাড়া হাবলা দেখতে বেটে, কিন্তু তার বয়স 17 বছর, সেও এখন হাফ টিকিটেই যায়। তাকে কই ধরে না তো। এতক্ষণ কি বুঝলাম তোমাকে? সর্বদা সত্যনিষ্ঠ হবে, বাক্যে, চিন্তায় এবং আচরণে। কাজেই এখনো যখন তোমার 12 বছর পূর্ণ হয়নি, এখন ফুল টিকিট কেনা যেতে পারে না। কিন্তু গাড়িতে যেতে যেতে পূর্ণ হবে, সেটাই ভাবনার কথা। নমস্কার বন্ধুরা, ফ্রেন্ড বুক স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনারা শুনছেন আরও এক হাসির গল্প, শিবরাম চক্রবর্তীর লেখা সুরওলা বাবা। গল্পটি খুবই মজার একটি গল্প, তাই আর দেরি না করে আসল গল্পটি শোনা যাক। বইটুই গুছিয়ে নিয়ে বেরোবার উদ্যোগ করছে, এমন সময় দাদামশাই ডেকে বললেন, আজ আর স্কুল যেতে হবে না। তো সুরওলা বাবা আসছেন, দুপুরে এসে পৌঁছাবেন, তার পেয়েছি। আজ আমার মেল ডে, আমার তো অফিস কামাই করা চলবে না, বাড়ি থাকবি তুই। স্কুলে যেতে হবে না জেনে মন্টুর ফুর্তি হলো, কিন্তু সে বেশ ভাবনায় পড়ে গেল, সুরওলা বাবা আবার কীরকম বাবা? সে তো প্রায় বছর 10 হতে চলল তার বাবা স্বর্গে গেছেন, সে শুনেছে। তার কিছুদিন পরে মাও তার অনুসরণ করলেন। তখন থেকে মন্টু মামার বাড়িতেই মানুষ। এতদিন সে কোনো প্রকার বাবার সম্বন্ধেই কিছুমাত্র উচ্চবাচ্য শোনেনি। তবে আকস্মাৎ এই সুরওলা বাবার প্রাদুর্ভাব হলো কোত্থেকে আবার? বইটই রেখে দিয়ে মন্টু বৈঠকখানায় গিয়ে বসল এবং মনে মনে বাবার বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা করতে লাগল। বাবা তাহলে দুরকম, এক সুর আছে আর এক সুর নেই। তবে সাধারণত বাবাদের সুর থাকে না, যথা নিতু, নীলিম ও ঝুনকুর বাবার নেই কো। যে কটি বন্ধুর বাবার সঙ্গে তার চক্ষুষ ঘটেছে, তাদের কারোরই সুর নেই। মন্টুর মতে বাবাদের সুর না থাকাই বাঞ্ছনীয়। বাবারা যেমন ছেলেদের গাধা হওয়া পছন্দ করে না, বাবাদের হাতি হওয়াটাও তেমন ছেলেদের রুচিতে বাঁধে। তবে মন্টু দুর্ভাগ্য, বেচারার বাবাই নেই। আর সব বন্ধুদের কেমন বাবা আছে, তারা বাবার কাছ থেকে কত কি প্রাইজ পায়। তমু তো সেদিন একটা সাইকেলই পেয়ে গেছে, কিন্তু বেচারা মন্টু। যাক, সৌভাগ্য বলতে হবে যে এতদিন বাদে তবু মন্টুর একজন বাবা আসছেন। তবে দুঃখের মধ্যে এই যা সুর, তার জন্য আর কি করা যায়? নেই মামার চেয়ে কানা মামা যেমন ভালো, তেমনই একেবারে বাবা না থাকার চেয়ে সুরওলা বাবাই বা মন্দ কি? তারপর কাল আবার মন্টুর জন্মদিন। হয়তো তিনি কেবল সুর নাড়তে নাড়তেই আসছেন না, কত কি উপহারও ঝাড়তে আসছেন। বেলা প্রায় 12:30। এমন সময় এক ভদ্রলোক মন্টুদের বাড়ির সামনে রিক্সা থেকে নামলেন এবং সোজা ভেতরে এসে জিজ্ঞাসা করলেন, এইটে ঘ্যানেশ্যাম বাবুর বাড়ি না? হ্যাঁ। তাকে বলো গে সত্যপ্রিয় বাবু এসেছেন, আমি সকালে তার করেছি, পেয়ে থাকবেন বোধ হয়। তবে ইনি? মন্টুও প্রায় তাই আন্দাজ করছিল। খুব মোটা বটে, তবে হাতের কাছাকাছি একেবারে নয়। তাছাড়া সুর নেই। সুর না থাকার জন্য মন্টু যে ক্ষুব্ধ হলো তা নয়, বরং তাকে যেন একটু খুশিই দেখালো। দাদামশাই অফিস গেছেন, আপনি বসুন। তুমি বুঝি উৎপল?
আমি তোমার গুরুজন, প্রণাম করো। মন্টু ঈষৎ হতবম্ব হয়ে জিজ্ঞাসা করল, কাকে? কেন আমাকে? আশ্চর্য হওয়ার কি আছে? গুরুজনদের ভক্তি করতে শিখবে, তাদের কথা শুনবে, এসব শেখনি? মন্টু হাত তুলে নমস্কার করল। ওকে, ও কি প্রণাম হলো? দেখছি এখানে তোমার শিক্ষা দীক্ষার সুবিধা হয়নি, পায়ে হাতে দিয়ে প্রণাম করতে হয়। যাক, ক্রমশ সব শিখবে এখান থেকে গেলেই। আপনি কি আমাকে নিয়ে যাবেন এখান থেকে? কোথায়? কেন, দেশে? তোমার বাবার বাড়িতে? আমাদের বাড়িতে তোমাকে নিয়ে যেতেই তো আমি এসেছি। আপনি আমার বাবা যদি, তবে আপনার সুর কই? সুর? হ্যাঁ, দাদামশাই যে বললেন যে মন্টু তুই বাড়ি থাকিস, তোর সুরওয়ালা বাবা আজ আসবেন, কিন্তু আপনার সুর নেই তো, সুর কোথায়? হ্যাঁ, বলে ভদ্রলোক ভারী গম্ভীর হয়ে গেল। মন্টুর সঙ্গে তারপর আর কোনো কথাই তার হলো না। ঘাট হয়ে গেছে ভেবে মন্টু ম্লান মুখে চুপ করে রইল। সে বইয়ে পড়েছিল বটে যে কানাকে কানা বলিও না, খোঁড়াকে খোঁড়া বলিও না ইত্যাদি পড়েছিল এবং মুখস্থ করেছিল, কিন্তু বইয়ের হুকুম কাজে না মানলে যে অঘটন ঘটবে তা সে ভাবেনি। যার পা নেই তাকে খোঁড়া বললে সে যেমন মনক্ষুণ্ণ হয়, একে সুর নেই বলাতে বোধহয় ইনি তেমনই বিচলিত হয়েছেন। অঙ্গহীনতার অনুযোগ না করাই মন্টুর উচিত ছিল। ঘনশ্যামবাবু অফিস থেকে ফিরলে অন্যান্য কথাবার্তার পর সত্যপ্রিয় বললেন, দেখুন, উৎফলকে আমি নিয়ে যেতে চাই। দাদা বৌদি নেই, কিন্তু আমি তো আছি, আমি এখন ওর অভিভাবক। কেন, এখানে তো বেশ আছে, সেই অজপাড়া গায়ে। তাহলে খুলেই বলি, এখানে ওর যথার্থ শিক্ষা হচ্ছে না। যথার্থ শিক্ষা বলতে কি বোঝায়? অনেক কিছু, তা নিয়ে আপনার সঙ্গে তর্ক করা আমার পক্ষে বাতুলতা। তবে এখান থেকে যথার্থ অশিক্ষা যে ওর হচ্ছে তাতে ভুল নেই। যথার্থ অশিক্ষা হচ্ছে কিরকম শুনি? আপনি বলেছেন আমি নাকি ওর সুরলা বাবা। উৎপল তাই বলছিল, এত দ্বারা ওকে মিথ্যাবাদিতা শেখানো হচ্ছে। আমি তো ওর বাবা নই, তাছাড়া আমার সুরও নেই। ও, এই কথা। তুমি ওর কাকা তো বটে। ব এর সুর দিলেই ক হয়, এও বোঝো না বাপু? কিন্তু কিছুতেই সত্যপ্রিয়কে বোঝানো গেল না। তার পরদিন সকালেই মন্টুকে নিয়ে তিনি রওনা হলেন। পথে যেতে যেতেই মন্টুর যথার্থ শিক্ষা শুরু হয়ে গেল। দেখো উৎপল, আজ আমি তোমাকে মাত্র 3টি উপদেশ দেব। যদি মানুষ হতে চাও তাহলে আমার এই 3টি উপদেশ তোমার মূল মন্ত্র হবে আর জীবনে সর্বদা মেনে চলবে। প্রথম হচ্ছে সত্যনিষ্ঠ হবে। সত্যের জন্য যে ত্যাগ, যে কষ্ট, যে লাঞ্ছনায় স্বীকার করতে হোক না কেন, কখনো পিছু হাঁটবে না। দ্বিতীয় উপদেশ এই, সব সময় নিয়মানুবর্তী হবে। নিয়ম না মানলে শৃঙ্খলা থাকে না, তাতে করে সামাজিক ব্যবস্থায় গোলযোগ ঘটে। আমার তৃতীয় উপদেশ হচ্ছে এই। উপদেশগুলো মন্টুর কানে যাচ্ছিল কিনা বলা যায় না, কানে গেলেও তার মানে নিশ্চয়ই তার মাথায় ঢোকেনি। একটু আগে একটি ছেলে তার পাশ দিয়ে যাবার সময় অকারণে, বোধহয় অকারণ পুলকেই মাথায় চাঁটি মেরে গেছিল। কাকার নিয়ম নিষ্ঠা প্রচারের মাঝখানে তার প্রতিশোধ নেবার সুযোগ সে খুঁজছিল। তৃতীয় উপদেশের সূত্রপাতেই পথ চলতি ছেলেটি আবার তেমনি তার পাশে এসেছে, অমনি তাকে ল্যাং মেরে ধরাশায়ী করে ফেলল। মন্টু নিজের ক্ষুদ্র বুদ্ধি অনুসারে সম্ভবত নিয়ম রক্ষাই করছিল, কিন্তু সত্যপ্রিয় উল্টো বুঝলেন। দেখো, এই মাত্র তুমি পথে চলার নিয়ম ভঙ্গ করলে,
ও ও ও যে আমাকে চাটি মারলো আগে। আমি তা দেখেছি, কিন্তু ওকে ক্ষমা করাই তোমার উচিত ছিল নাকি? আমার তৃতীয় উপদেশ হচ্ছে, কখনো কাউকে আঘাত করবে না। কেউ যদি তোমার বাঁ গালে চড় মারে, তাকে ডান গাল ফিরিয়ে দেবে। স্টেশনে গিয়ে সত্যপ্রিয় দারুণ ভাবনায় পড়লেন। মন্টুকে জিজ্ঞাসা করলেন, তোমার কি টিকিট কিনবো, হাফ না ফুল? একটু মুশকিল আছে দেখছি। আমি তো হাফ টিকিটেই যাই। 12 বছর পুড়ে গেলে পুরো ভাড়া দিতে হয়। আজ তোমার ঠিক 12 বছর পূর্ণ হবে। তবে হিসাব করে দেখলে ঠিক 12 বছর পড়তে এখনো তোমার 4 ঘন্টা 35 মিনিট 13 সেকেন্ড বাকি। তারপর থেকেই তোমার ফুল টিকিটের বয়স হবে। তা কেন? আমাদের পাড়া হাবলা দেখতে বেটে, কিন্তু তার বয়স 17 বছর, সেও এখন হাফ টিকিটেই যায়। তাকে কই ধরে না তো? এতক্ষণ কি বুঝলাম তোমাকে? সর্বদা সত্যনিষ্ঠ হবে, বাক্যে, চিন্তায় এবং আচরণে। কাজেই এখনো যখন তোমার 12 বছর পূর্ণ হয়নি, এখন ফুল টিকিট কেনা যেতে পারে না। কিন্তু গাড়িতে যেতে যেতে পূর্ণ হবে, সেটাই ভাবনার কথা। আচ্ছা, তখনকার কথা তখন দেখা যাবে। গাড়িতে উঠে সত্যপ্রিয় একদৃষ্টে হাতঘড়ির দিকে চেয়ে রইলেন। মন্টু জানলার ফাঁকে বাইরের পৃথিবীর পরিচয় নিতে লাগলো। কিন্তু যেই না 4 ঘন্টা 35 মিনিট 13 সেকেন্ড গত হওয়া, অমনি সত্যপ্রিয়বাবু তার বিপুল দেহ নিয়ে গাড়ির অ্যালার্ম সিগন্যালের শেকল ধরে ঝুলে পড়লেন। ফল হলো ঠিক মন্ত্রের মতো। ঝড়ের বেগে যে গাড়ি ছুটছিল, গাছপালাদের ছোটাচ্ছিল, দুধারে দিগন্ত প্রসারিত মাঠের মাঝখানে আকস্মাৎ তা থেমে গেল। ট্রেনের গার্ড এসে জিজ্ঞাসা করলেন, কে 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 শেকল টেনেছে? সত্যপ্রিয় বুঝিয়ে বললেন, দেখুন, এই ছেলেটির 12 বছর এইমাত্র পূর্ণ হলো। এরপর তো একে হাফ টিকিটে নিয়ে যেতে পারি না। কোন স্টেশনে থামলেই ভালো হতো, কিন্তু মাঠের মাঝখানে যে বয়স পূর্ণ হবে তা কি করে জানবো বলুন? অসত্যকে প্রশ্রয় দিতে আমি অক্ষম। তাছাড়া রেল কোম্পানিকে আমি ঠকাতে চাইনি। ওর হাফ টিকিট আছে, এখান থেকে পুরুলিয়া পর্যন্ত আর একটা হাফ টিকিট আপনি দিন, কিংবা হাফ টিকিটের ভাড়া দিয়ে রসিদ দিন। এই জন্য গাড়ি থামিয়েছেন? আচ্ছা, পরের স্টেশনই দেখা যাবে। তা দেখতে পারেন, কিন্তু ভাড়া এখান থেকেই ধরতে হবে, পরের স্টেশন থেকে নিলে চলবে না। পরের স্টেশনে গাড়ি থামতেই গার্ড সত্যপ্রিয়কে জানালেন যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আকাশ থেকে পড়লেন। কেন গ্রেপ্তার কিসের জন্য? দেখছেন না, অকারণে শেকল টানলে 50 টাকা জরিমানা। স্পষ্টই লেখা রয়েছে দরজার মাথায়। ওই 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 যে দেখুন। অকারণে তো টানিনি। সে কথা আদালতে বলবেন। সত্যপ্রিয় কিছুতেই গাড়ি থেকে নামবেন না। সত্যের মর্যাদা রাখবার জন্য যা করা দরকার তা প্রত্যেক সত্যনিষ্ঠ ভদ্রলোকই করবে, তাই তিনি করেছেন। তিনি তো কোনো রকম নিয়ম লঙ্ঘন করেননি, কারণ গুরুতর কারণ ছিল বলেই শেকল টেনেছে। কাজে তিনি গ্রেপ্তার হতে নারাজ। এটা বেশ ওজস্বিনী ভাষায় সবাইকে জানিয়ে দিলেন তিনি নামতে প্রস্তুত নন। অথচ তিনি না নামলে ট্রেনও ছাড়তে পারে না। অনর্থক ডিটেন হতে হবে ভেবে সত্যপ্রিয়র সহযাত্রীরা গার্ডের সাহায্যে অগ্রসর হলো। মাঠের মাঝখানে গাড়ি থামানোর জন্য তারা তখন থেকেই বিরক্তি হয়ে আছে। সকলে মিলে তাকে ধরে জোর করে নামাতে গেল। টানাটানিতে সত্যপ্রিয়র দামি সিল্কের অমন পাঞ্জাবিটা গেল ছিঁড়ে। সঙ্গে সঙ্গে ওর মেজাজ গেল রুচি। তিনি ধাঁ করে একজন সহযাত্রীর নাকে ঘুষি মেরে দিলেন। তখন সকলে মিলে চাঁদা করে তাকে ইতস্তত মারতে শুরু করে দিল। কদাচ কাহাকেও আঘাত করিও না, জীবনের এই মূল মন্ত্র তিনি ভুলে গেলেন। তবে বাঁ গালে মার খাবার পর ডান গাল তিনি বাড়িয়ে দিয়েছিলেন বটে, কিন্তু সেটা বোধহয় বাধ্য হয়ে এবং অনিচ্ছা সত্ত্বেও। কেননা
আক্রমণ থেকে একগাল বাঁচাতে গিয়ে অন্য গাল বিপন্ন হয়েছিল। অসুবিধা এই যে দুটো গাল একসঙ্গে ফেরানো যায় না। একা সত্যপ্রিয় কি করবেন? খানিকক্ষণ খণ্ডযুদ্ধের পরই দেখা গেল যে একা তিনি 7 জনকে মারবার চেষ্টা করে কাউকেই বিশেষ মারতে পারেননি। কিন্তু 7 জনের মার্ক তাকে হজম করতে হয়েছে। সকলে মিলে তাকে চ্যাংদোলা করে স্টেশনের একটা গুদাম ঘরে নিয়ে ফেলে তার বাহির থেকে দরজা লাগিয়ে দিল। সেই যতক্ষণ না থানা থেকে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়। মন্টুও কাকার সঙ্গে স্বেচ্ছায় সেই ঘরে আটক হইল। তারপর ট্রেন ছাড়ল। স্টেশন জুড়ে ব্যস্ত উত্তেজনা, বিরাট শোরগোল, সব সেই গাড়ির সঙ্গে সঙ্গে চলে গেল। ছোট্ট স্টেশনটা সত্যপ্রিয়র মতো নির্জীব ও নিস্তব্ধ হয়ে পড়ে রইল। সেই বদ্ধ ঘরের মধ্যেই সত্যপ্রিয় ঘোঁত ঘোঁত করতে লাগলেন। তাকে তখন আর চেনাই যায় না। সমস্ত মুখখানা ফুলে মস্ত হয়েছে, চোখ দুটো ছোট হয়ে গেছে, প্রকাণ্ড মুখে তাদের খুঁজেই পাওয়া যায় না। হ্যাঁ, এতক্ষণে হাতির মাথার সঙ্গে তুলনা করা চলে। অচিরেই হয়তো সুরও বেরোতে পারে, এমন সম্ভাবনা আছে বলে মন্টুর সন্দেহ হতে থাকে। এই ছিল আজকের গল্প। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আর আপনাদের ভালোবাসা আমাকে আরও নতুন গল্প বলতে অনুপ্রাণিত করে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ তাহলে আসি।